ষড়যন্ত্র ষড়যন্ত্র এখন মনে হয় বাংলাদেশের কাছে ষড়যন্ত্রটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। যারা স্টুডেন্ট, যারা আন্দোলনে নেমেছিল, এখানে কি ষড়যন্ত্র ছিল কি ছিল না এ বিষয়ে আমার মনে হয় এখন আর কোনো কিছু বলার অপেক্ষা থাকে না বাংলাদেশের সবার কাছে, যে এটা কি একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল, বারবার বলেছিল, এটা একটা ষড়যন্ত্র, এটা ছাত্রদের ঘাড়ে পা রেখে বা ছাত্রদের মাথায় কাঁঠাল রেখে বিএনপি, জামাত, শিবির একটা ষড়যন্ত্র নেমেছে, সরকার হটানোর ষড়যন্ত্র নেমেছে, দেশ ধ্বংসের ষড়যন্ত্র নেমেছে। এখন হয়তোবা বাংলাদেশের মানুষের কাছে সেটা পুরো ক্লিয়ার হয়ে গেছে যে এটা আসলে একটা ষড়যন্ত্র। প্রিয় দর্শক, আপনারা আইসিএনের ছবি দেখতে পাচ্ছেন, সাদিক কায়েম, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির মানে কেন্দ্রীয় আর কি, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি। আপনারা দেখেছেন উনি সমন্বয়ক ছিল আর কি, যখন আন্দোলন করেছিল, জুলাই আন্দোলন, সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, তখন কিন্তু উনি সমন্বয়ক ছিল। হ্যাঁ, যে আমরা দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলের সামনে ওনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডেকেছে। হ্যাঁ, অনেকেই ডেকেছে, অনেক চ্যানেলে। উনি একদম বীরত্বের সাথে ওনার মনের ভিতরের যে প্ল্যান, সেই প্ল্যানটা প্রকাশ না করে উনি সাধারণ ছাত্র জনতার কথাই বলেছিলেন, আমরা শুনেছি। সাধারণ ছাত্র জনতার কথাই দর করে বলেছিলেন। বিশ্ববিদ্যালয় আমার স্বপ্ন অনেক বড় ছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বুদ্ধিজীবীরা, সবচেয়ে সম্মানিত মানুষগুলো এখানে থাকে। কিন্তু এখানে আসার পরে যে নোংরা সংস্কৃতি, এবং প্রতিদিন রাতে যখন আমরা হলগুলোতে থাকতাম, একটা আতঙ্ক কাজ করতো, একটা ভয় কাজ করতো, আমরা কান্না শুনতে পাইতাম। আমাদের ছোট ভাই, আমাদের বন্ধুরা পাশে কান্না করছে, তাকে গর্হিত ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে, তাকে দাসের মতো ব্যবহার করা হচ্ছে। এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। তখন আমরা চিন্তা করতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ি এবং আমি সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আওয়ামী লীগের যে রাজনীতি, আসলে কি তারা খুনের রাজনীতি করে বা তারা অত্যাচারের রাজনীতি করে? আমি সাধারণ মানুষকে জিজ্ঞেস করতেছি যে আমি একজন আওয়ামী লীগের লোক আর কি, আওয়ামী লীগের ভক্ত বা আওয়ামী লীগ সাপোর্ট করি, আওয়ামী লীগের সাপোর্টার হিসেবে, যে আমার তো মনে করে না যে আমি ওকে মারবো, ওকে ধরবো। আমার তো মনে করে না কখনোই যে একজনকে প্রহার করে আমার ফয়দা লুটবো বা একজনকে চোর করে ওষুধ দিলাবো। হ্যাঁ, এমন তো আমার মানে মনে কখনোই, এমন আশা কখনোই জাগ্রত হয় না বা এমন আশা আমার ভিতর থেকে কখনোই ওঠে না। ঠিক আছে, তাহলে যে ওনারা যে বলে যে মানে আওয়ামী লীগের, ছাত্রলীগের নামে বিভিন্ন ধরনের বদনাম বলে, ছাত্রলীগ এতই খারাপ, ছাত্রলীগ এতই খারাপ হইলে, হ্যাঁ, এই যে বাংলাদেশে, হ্যাঁ, এই যে বর্তমান যে পরিস্থিতি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা ছাত্রলীগের উপরে বা আওয়ামী লীগের উপরে যেভাবে বুলডোজার চালাচ্ছে এইসব জামাত, শিবির বা বিএনপিরা, হ্যাঁ, আমরা কিন্তু আগে দেখি নাই ভাই, এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু আগে দেখি নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শামীম ভাইকে হত্যা, তারপর ঢাকা ইউনিভার্সিটি আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় ছাত্র শিবিররা কিভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, হ্যাঁ, যে আন্দোলনের সময় শিক্ষার্থীদের কিভাবে সেই 6 তলা সাত থেকে ফেলে দিয়েছিল, দেখুন ছাত্র শিবির। এই ধরনের ঘটনাটা আমার মনে হয় যে আওয়ামী লীগের ছাত্র বা আওয়ামী লীগের ছাত্র সংগঠন যে ছাত্রলীগ, আমার মনে হয় এগুলো তো কখনোই তারা এই ধরনের ঘটনা ঘটায়। নাকি ছাত্রলীগ নাকি অনেককে মেরেছিল, হ্যাঁ, এই যে আন্দোলনটা নিয়ে ছাত্রলীগ নাকি অনেকে ঢাকা ইউনিভার্সিটি অনেকে মেরেছিল। আচ্ছা, তাদেরকে কেমন আহত হয়েছে বা তারা কি মারা গেছিল? 2-4 জন কি মারা গিয়েছিল ওই সময় যে ছাত্রলীগ যাদের মেরেছিল আর কি, সাধারণ শিক্ষার্থীদের নাকি প্রহার করেছিল, মানে কেউ কি মারা গিয়েছিল ওই সমস্ত আন্দোলনে বা ওই সমস্ত প্রহারে? হ্যাঁ, তখন কি কেউ মারা গিয়েছিল? আমার তো এমন মনে হয় না যে মারা গিয়েছিল। কিন্তু আপনারা দেখেন যে আন্দোলনটাকে কিভাবে তারা বলতেছে যে গেরিলা স্টাইলে, এখন তারা সবকিছু প্রকাশ করতেছে যে গেরিলা স্টাইলে আমরা আন্দোলন করেছি। বাংলাদেশে ছাত্র সমাজ এখন পুরো একটা ঘোলাপানি খেয়েছে। হ্যাঁ, বাংলাদেশের জনগণ একটা পুরো একটা ঘোলাপানি খেয়েছে। এদেরকে সাফার ভোগ করতে হবে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে কি করেছে বা তারা কেমন শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করেছিল, বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাবে। শুধু কিছুদিন অপেক্ষা করতে হবে, এবং এখনো অনেক মানুষ, অনেক জায়গার মানুষ টের পাচ্ছে। কিন্তু বিএনপি বা জামাত শিবিরের যে রাজনীতি বা তাদের যে দৌরাত্ম্য, ক্ষমতা এখনো যেতে পারেনি, যে তারপরেও যেভাবে তারা গুম খুন, লুটপাট, চুরি ডাকাতি, হত্যাকাণ্ড যেভাবে শুরু করেছে, হ্যাঁ, তাতে তো আমার মনে হয় না যে এখনো তাদের যে তাদের কর্মকাণ্ড, হ্যাঁ, বাংলাদেশের জনগণের কাছে এখনো মনে হয় না যে আনক্লিয়ার রয়েছে। তাদের কর্মকাণ্ড অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে একদম পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার অ্যাকচুয়ালি। একটা পয়েন্টের কথা বলি আপনাদের, যে বাংলাদেশে আন্দোলন করেছে কারা? এখন ছাত্র শিবির পুরোদমে আন্দোলন করেছে তারা বাংলাদেশের এই সরকার হটানোর জন্য, জুলাই আন্দোলন। বিএনপি পুরোদমে আন্দোলন করেছে এই সরকার হটানোর জন্য। হেফাজত ইসলাম পুরোদমে আন্দোলন করেছে। তারপরে ওই নুরুল পার্টি, হ্যাঁ, পুরোদমে আন্দোলন করেছে। তারেকের পার্টি পুরোদমে আন্দোলন করেছে। তারপরে ওই যে মান্না, হ্যাঁ, মান্নার পার্টি পুরোদমে আন্দোলন করেছে। তারপরে জুনায়েদ সাকি, তারপরে ওই যে আরো ওই এবি পার্টি, তারপর আরেকজন আছে ওই যে ব্যারিস্টার কি জানো, পার্থর পার্টি, বিভিন্ন পার্টি আন্দোলন করেছে। এদের ছাত্ররা ছিল কিছু সংখ্যক আর কি, হয়তো বা
5-6 লাখ ছাত্ররা ছিল, কিছু সংখ্যা আর কি, হ্যাঁ, বেশি না। হ্যাঁ, তাহলে আন্দোলন কিন্তু এখন মূলত, যেমন ওদিন দেখলাম যে তারেক, হ্যাঁ, যে আন্দোলন কাকে বলে বা ওইখানে কিভাবে আন্দোলন হয়েছে, ওইখানে কিভাবে আন্দোলন হয়েছে, সব প্ল্যান কিন্তু সেই লন্ডন থেকে বসে বসে তারেক রহমান, হ্যাঁ, বা তারেক জিয়া কিন্তু সব প্ল্যান কিন্তু ওইখান থেকে দিয়েছে আমাদের, আমরা কিন্তু সেইভাবে ঝাঁপিয়ে পড়েছি গেরিলা স্টাইলে। তবে এখানে আওয়ামী লীগের যারা মন্ত্রী মিনিস্টার ছিল সম্পূর্ণভাবে, বা আওয়ামী লীগের আমাদের যে সমস্ত গোয়েন্দারা ছিল সম্পূর্ণভাবে তাদের ব্যর্থতা। তারা শুধু মানে কিভাবে সময় পার করেছে আমি বুঝি না, যে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, সরকার হটানোর প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, তারা নাকে তেল দিয়ে কিভাবে যে ঘুমাইছিল এটা আসলে বাংলাদেশের মানুষ জানে না, বা তারা জানে কি জানে না এর ভবিষ্যতে জানতে চাওয়া হবে, এখন তো তারা কেউ নাই। আরেকটা বিষয় যে 152 জন সমন্বয়কের মধ্যে আমরা একটা নিউজে দেখলাম যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জনই ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের, মানে বিভিন্ন ইউনিভার্সিটির, বাংলাদেশের বিভিন্ন যে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি আছে, বরিশাল ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, এই সমস্ত ইউনিভার্সিটি মিলে 152 জন কেন্দ্রীয় সমন্বয় ছিল। তার ভিতরে যদি 108 জন ছাত্র শিবিরের থাকে, তাহলে তারা প্রধানমন্ত্রী সবকিছু মেনে নেওয়ার পরেও, বা এই যে প্রজ্ঞাপন জারি করে দিল যে কোটা থাকবে না বাংলাদেশে, আমাদের 5% কোটা মানে ছিল, 5% কোটা থাকার পরেও তারা যে আন্দোলন থামায় নেই, বা তারা যে দেশকে তাদের হাতে নেওয়ার জন্য যে উঠে পড়ে লেগেছিল, এখন কিন্তু পুরো দেশটা ক্লিয়ার। এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন। শোনেন, মুখে অনেক কিছুই বলা সম্ভব যে আমরা সংস্কার করব, সংস্কার করব, সংস্কার করব, ছাত্র রাজনীতি কলেজ থেকে উঠাই দিব, স্কুল থেকে উঠাই দিব, এগুলো কি সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশের প্রেক্ষাপটে চোর হলো জায়গায় জায়গায় চোর, হ্যাঁ, চোরে চোরে মামাতো ভাই, চোরে চোরে পায় পায় বাড়ি খায়, বাড়ি খায় পড়ে যায় উল্টেইয়া, ঠিক আছে। এখন সেখানে আপনি সংস্কার করবেন, কতদিনের জন্য সংস্কার করবেন ভাই? এই সমন্বয়ক সারজিৎ, হাসনাত আব্দুল্লাহ, এগুলো কি কোনো বেল আছে? এখন কোনো বেল দিবে? কোনো খানা আছে? এই যে যেমন নাহিদ, আসিফ, এই কোনো বেল আছে? কোনো বেল দিবে না, এদেরকে মানে কি বলবো, এদেরকে গুনাই ধরবে না। আপনার সমন্বয়ক ছিল টোটাল ইন বাংলাদেশে 152 জন, সেখানে থেকে 108 জনই যদি ছাত্র শিবিরের হয়, তাহলে এই সমস্ত ছাত্র সমন্বয়করা কি বললো না বললো তাতে তার কোনো যায় আসে? 108 জনের কথা থাকবে না ওই পাশে মাত্র মানে কত 46 জনের কথা থাকবে? থাকবে? এটার অবস্থা। তো বিষয়টা হলো কি, যে বাংলাদেশ নিয়ে যে গভীর একটা ষড়যন্ত্র ছিল, এটা আপনারা দেখেছেন যে বিভিন্ন ইউনিভার্সিটির যারা ওই সময় আওয়ামী লীগপন্থী ছিল আন্দোলনের সময়, বিভিন্ন ইউনিভার্সিটির যারা প্রফেসর ছিল বা অধ্যক্ষ ছিল, তারা কিন্তু লিস্ট দিয়েছিল সরকারের কাছে। এখন এই লিস্ট যারা দিয়েছিল তাদের কিন্তু লিস্ট একদম কারেক্ট ছিল। এরা যে কোন রাজনীতির বা কোন পন্থী, হ্যাঁ, এটা দেওয়া কিন্তু তাদের কারেক্ট ছিল, একদম কারেক্ট, তখনকার হিসাবে, মানে তখনকার সময় হিসাবে একদম কারেক্ট ছিল। কিন্তু এখন হয়তো বা তাদের সবার চাকরি চলে গেছে বা তাদেরকে জোর করে অবসান করা হয়েছে, কিন্তু যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, পুনরায় কিন্তু এদেরকে সম্পূর্ণ ভর্তুকি সহ চাকরি বহাল তরিকা আবার ফিরে আসবে, সম্পূর্ণ ভর্তুকি সহ। যারা বাড়াবাড়ি করেছিল বর্তমান যারা বাড়াবাড়ি করতেছে, তাদের চাকরিতে থাকবেই না, তাদের জীবন থাকে না থাকে, সেটা দেখা যাবে তখন যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু সমন্বয়ক যারা হাসনাত আব্দুল্লাহ, এই সারজিৎ মারজিৎ, এদের কোনো খানা নাই, এদের দিন শেষ। অনেক সমন্বয়ক আমরা দেখেছি, মহিলা কিছু মেয়েটি আমরা দেখেছি সমন্বয়ক, এদের কথায় মানে দেশ সংস্কার ভাই, সেটাই বললাম যে বাংলাদেশে নীতি কথা মুখ দিয়ে সবাই বলতে পারে, স্বার্থ হাসিল হয়ে গেলে ওই নীতি কথার ভাই বোনদের কেউ মনে রাখবে না। আপনি যারা বাংলাদেশের এই সাধারণ জনগণও নাকি রাস্তায় নেমে এসেছিল গণভবন দখল করার জন্য বা বাংলাদেশ স্বাধীন করার জন্য, এখন তাদের কাছে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে না বাংলাদেশ সেই গেরিলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন? 1971 সালে এই জামাত শিবির এরা কিন্তু 1971 সালে যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, সেই পাকিস্তানের সাথে যুদ্ধের তারা যে পাকিস্তানের হানাদার বাহিনী যে নিরস্ত্র বাঙালির উপর অত্যাচার চালিয়েছিল, এই বাংলাদেশের টাকায় কেনা গুলি দিয়ে তারা যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষদের মেরেছিল, বাংলাদেশ ধ্বংস করে দিয়েছিল, এই জামাত শিবির এরা কিন্তু সেখানে কোনো নিন্দা প্রস্তাব কখনোই আনেনি। কারণ কি, তারা পাকিস্তান পন্থী ছিল। শেখ মুজিবুর রহমান অনলি ছিল মানে ইন্ডিয়ার দিকে ছিল, ইন্ডিয়ার হাত ধরে তারা কিন্তু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ অন্ততপক্ষে চেয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশের বাংলা ভাষা হবে, বাংলাদেশ একটা পতাকা পাবে, পূর্ব পাকিস্তান এটাকে আর বলা যাবে না, এটাকে বাংলাদেশ বলা হবে, ঠিক আছে। কিন্তু এই জামাত শিবির বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল। এখন সেই
বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষের শক্তিদের হাতে এখন বাংলাদেশ আছে। এটা মনে রাখেন, বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষের শক্তিদের হাতে আপনারা বাংলাদেশ তুলে দিয়েছেন। আরেকটা কথা বলি যে এই 16 বছরে যে অগ্রগতি হয়েছে বাংলাদেশে, উন্নয়নের অগ্রযাত্রা যেভাবে ধারাবাহিকভাবে উঠতেছিল, ধারাবাহিকভাবে এক একটা কাজ সমাপ্ত হচ্ছিল, সেই কাজগুলো আর সমাপ্ত হবে না। কাজগুলো কেন সমাপ্ত হবে না আমি বলি, বাংলাদেশের কাম সারা, বাংলাদেশ আর বাংলাদেশ নাই। এখন বাংলাদেশ যাবে কোন দিকে আমি বলি, অর্থনীতির কথা বলতেছি। বাংলাদেশের অর্থনীতি যাবে পাকিস্তানের অর্থনীতির দিকে, বাংলাদেশের অর্থনীতি যাবে নেপালের অর্থনীতির দিকে। আমরা বিদেশে থাকি, আমরা বুঝি বাংলাদেশের অর্থনীতি কিভাবে ডাউন হচ্ছে। 28 টাকা আগে ছিল, যখন শেখ হাসিনা ছিল ক্ষমতায় তখন ছিল 22 টাকা। 22 মানে আমরা এখান থেকে 1 রিঙ্গিত পাঠাইলে বাংলাদেশে সেটা 22 হইতো, বাংলাদেশে সেটা 22 টাকা হইতো। আর এখন 28-29 হয়ে গেছে। তার মানে কি, নেপালে আছে 31 টাকা, ওই পাকিস্তানে আছে 35 টাকা, ওরকম হইতে বেশি দিন সময় লাগবে না। ঠিক আছে, এখন যারা এই সুযোগের বা এই সাফার ভোগ করবে কিন্তু বাংলাদেশ সাধারণ জনগণ, হ্যাঁ, এটা কিন্তু ওই যারা সরকারে আছে বা যারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট যারা করে বেড়ায়, তাদের কিন্তু কোনো গায়ে বাঁধবে না। তারা কিন্তু মানুষের তার লুটপাট করেই চলবে বা লুটপাট করে খেয়ে তাদের আখের গোছাবে বা তাদের লুটপাট করেই দিন যাবে। হ্যাঁ, ওই লুটপাটের ধান্দা থাকবে তারা। যে বাংলাদেশের কি হইলো না হইলো এটা নিয়ে তারা কিন্তু চিন্তা করবে না। বাংলাদেশের কি হইলো না হইলো এটা নিয়ে চিন্তা করেছিল বাংলাদেশের একজনই, সে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমি এটা বলবো যে তার যে চেলাপেলা ছিল আর কি, যে আওয়ামী লীগের যে নেতা নেত্রী ছিল, এট টাইম 15 বছর তারা রাজত্ব করেছে বাংলাদেশে। হ্যাঁ, সবাই ভালো এটা আমি বলবো না, সবাই ভালো এটা আমি বলবো না। চোর ছিল অনেক, বেশিরভাগই ছিল চোর। এই বেশিরভাগ চোর থাকার কারণে তারা দেশের মানুষকে বা একদম প্রান্তিক মানুষকে তারা ঠিকভাবে সেবা দিতে পারেনি। এই কারণেই অনেকেই পলাতক, তারা অনেকেই পলাতক আছে। রাজনীতি যদি করতে হয় দেশের জনগণের জন্য করতে হবে, মানে স্থায়ী। ঠিক আছে, যে এটা চিন্তা করতে হবে যে না, এটা আমার মানে এলাকা, এখানে আমার রাজনীতি করতে হবে, সারা জীবন থাকতে হবে। যদি সারা জীবন থাকতে হবে তাহলে মানুষের ভালো মন্দ দেখতে হবে আমার। কারণ কি, আমাকে এই মানুষের ভালো মন্দ দেখার জন্যই সরকারের বেতন দেয়। 70,000 টাকা বেতন পাইছে মন্ত্রীরা, 70,000 টাকা মিনিমাম, 2 লাখ টাকা, সব মিলে 2 লাখ টাকা মাসে মাসে পাইছে। তো এই 2 লাখ টাকা দেয় দেশের জনগণকে দেখভাল করার জন্য। সেখানে যদি আপনি দেশের জনগণকে দেখভাল না করে আপনি যদি আপনার পকেটে টাকাগুলো রেখে দেন, বা আপনি যদি বেতন পেয়ে মস করে বিভিন্ন রাষ্ট্র ঘুরে বেড়ান, তাহলে কি আপনার জনগণকে খেদমত করা হবে? হবে না। জনগণকে খেদমত করতে হবে। কিন্তু আমি প্রথমে যে কথাটাই ছিলাম যে দেশ ছাত্র শিবির গেরিলা কায়দায় আওয়ামী লীগের হাত থেকে কেড়ে নিয়ে গেছে, একদম গেরিলা কায়দায় আওয়ামী লীগের হাত থেকে কেড়ে নিয়ে গেছে দেশ। আওয়ামী লীগের হাত থেকে একটা চক্রান্ত করে আওয়ামী লীগ চক্রান্ত শিকার হয়েছে, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে আওয়ামী লীগ, রাজনৈতিক চক্রান্তের শিকার আওয়ামী লীগ। এটাকে কোনোভাবেই কেউ দ্বিমত করতে পারবে না। আমার মনে হয় যে আওয়ামী লীগ 100% রাজনৈতিক চক্রান্তের শিকার। যদি শেখ হাসিনা তিনি যদি ইন্ডিয়া না গিয়ে গোপালগঞ্জ গিয়ে উঠতেন, তাহলে একদিন বাংলাদেশে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যেত। কিন্তু শেখ হাসিনাকে গোপালগঞ্জ যাইতে দেয় নাই। এটাও একটা রাজনৈতিক চক্রান্ত। এই যে জামাত, বিএনপি, ছাত্র শিবির, বিভিন্ন পার্টি যে একটা রাজনৈতিক চক্রান্ত করে আওয়ামী লীগকে যে হটাইলো, এভাবে আবার আওয়ামী লীগকেও রাজনৈতিক চক্রান্ত করে এই সমস্ত বাংলাদেশ বিরোধীদের হটাইতে হবে। তা নাহলে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, আমার মতে যে বাংলাদেশের মানুষের একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমার দেখা প্রমাণ আছে, এটা অনেক প্রমাণ আছে। অথবা অনেকে বলবে এখন যে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমি বলবো তুই মিথ্যাবাদী, তুই প্রথমে তুই ধোঁকাবাজ, তুই জনগণকে ধোঁকা দিস, তুই জনগণকে মিথ্যা কথা বলিস জনগণের সামনে, তুই জনগণের সামনে হাততালি পাওয়ার জন্য মিথ্যা বানোয়াটি কথা, গুজবি কথা বলে বেড়াস। বাংলাদেশ আওয়ামী লীগ যতটুকু উন্নত করেছে দেশ এই 15 বছরে, অন্য কোন সরকার, বিএনপি ক্ষমতা ছিল 30 বছর, তারা কিন্তু কোনো কিছুই করতে পারেনি। তারা কারেন্টের বদলে খাম্বা দিয়েছিল, কারেন্টও দিতে পারে, খাম্বা। আর এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কারেন্ট আছে, বাংলাদেশের প্রতিটা বাড়ি টিভি আছে, ফ্যান আছে, বাংলাদেশের মানুষের বাড়িতে বাড়িতে ফ্রিজ আছে। যদি দেশে এতই অভাব হইতো তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ফ্যান, টিভি, ফ্রিজ এগুলো কোথা থেকে আসলো? আর আমি দেখলাম যে গ্রামে গ্রামে সব বিল্ডিং হয়ে গেছে। এই বিল্ডিং কোথা থেকে আসলো? বাংলাদেশের মানুষের ইনকাম না থাকতো, বিল্ডিং কোথা থেকে আসলো? রাস্তাঘাট যেভাবে উন্নত হয়েছে, আপনারা বলবেন যে লোন 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 মানে কি? আমি লোন নিছি, লোন নিছি, ব্যবসা ওপেন করেছি, বিভিন্ন ব্যবসা ওপেন করেছি। যেমন আমি মনে করেন যে $99 বিলিয়ন আমি নিছি, বিভিন্ন $1,000 বিলিয়ন আমি নিছি, $100 বিলিয়ন আমি নিছি, লোন নিছি। লোন নিয়ে কি করেছি? পদ্মা সেতু করেছি, ট্যানেল করেছি, পদ্মা সেতু ইনকাম আসতেছে, আমি পরিশোধ করবো। আমি লোন নিছি
আমি ব্যবসা করতেছি, আমি ইনকাম আসতেছে, আমি পরিশোধ করবো, সমস্যা কি? পরিশোধ করতে সমস্যা নাই। আমার লোন নিয়ে আমি স্থাপনা তৈরি করেছি, সেই স্থাপনা থেকে ইনকাম আসবে, আমি পরিশোধ করে দেবো। এভাবেই করে উন্নয়নশীল দেশগুলো, এভাবেই তারা লোন নিয়ে এভাবেই করে কিন্তু স্থাপনা। যারা উন্নয়নশীল মানে ছোটখাটো দেশ যারা, ঠিক আছে, লোন নিয়ে কোনো দোষের কোনো কিছু না। লোন নিয়ে যদি আপনি ব্যবসা ভালো করতে পারেন, সমস্যা নেই, লোন নেবেন, লক্ষ কোটি টাকা লোন নেন, সমস্যা কি? লোন নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসা করতে ইনকাম করতে পারেন, সমস্যা নেই তো। আপনার কাছে কত টাকা আছে? মনে করেন যারা যে ব্যবসা করে, সাধারণত বাংলাদেশের ব্যবসা করে, কোটি কোটি টাকার ব্যবসা করে, 100 কোটি 200 কোটি, সবার কাছে এত এত থাকে না। তারা ব্যাংক থেকে লোন নেয়, ব্যাংক থেকে লোন নিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করে, ঠিক আছে। তারপরে আবার কি করে? ওখান থেকে ইনকাম করে সে লোন শোধ করে। এটা কোনো বিষয় না যে আপনারা যে এখন জনগণকে বোঝাচ্ছেন যে লোন নিয়ে নিয়ে তারা একদম শেষ করে দিয়েছে, ঠিক আছে, লোন নিয়ে নিয়ে তারা মানে ই করে দিয়েছে একদম, মানে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, বা আমার মাথার উপর 3 লাখ টাকা লোন। দিস ইজ দ্য রং মেসেজ, 100% রং মেসেজ এটা জনগণকে দিচ্ছে। বাংলাদেশে গেরিলা কায়দায় এই আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে। এখন আওয়ামী লীগ সেই গেরিলা কায়দায় যেমন পাকিস্তানকে যেভাবে ঠকিয়েছিল, ঠিক তদরূপ ভাবে গেরিলা কায়দায় বাংলাদেশের বর্তমান যে দোসররা আছে, বা বর্তমান যে উপদেষ্টারা আছে, বা বর্তমান যে ক্ষমতা লোভী আছে, তাদেরকে হটাইতে হবে এইভাবেই। দর্শক, অনেক কথা বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমার এই ভিডিওর মাঝে কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।